প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন, দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ বাস্তবায়নে দরকার ঐক্যমত, বললেন ডক্টর ইউনূস। সংস্কার বিষয়টি ষড়যন্ত্র কিনা প্রশ্ন তারেক রহমানের। নতুন গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। গণ অভ্যুত্থানের 6 মাস ফ্যাসিবাদ বিরোধী শক্তি নিয়ে এ মাসে আসছে নতুন রাজনৈতিক দল। ফেব্রুয়ারি মার্চ জুড়ে রাজপথে থাকবে ছাত্র জনতা। উপদেষ্টা পরিষদ ও প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসররা, মন্তব্য বিএনপি নেতাদের। আন্দোলন ইস্যুতে আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের শেষ সীমায়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাবনায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহ সব আসামি খালাস, রায় ঘিরে হাইকোর্টে সাংবাদিকের মারধর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। জনপ্রশাসন কমিশন প্রশাসনিক ও রাজনৈতিক বিকেন্দ্রীকরণের সুফল জনগণের কাছে পৌঁছতে পুরো দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রশাসনে অ্যাডমিন ক্যাডারের পদায়ন 50% নামিয়ে আনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কারের পরামর্শ দিয়েছে। অন্যদিকে বিচার বিভাগ সংস্কার কমিশন বিভাগের পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ এবং উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট নিয়ে যাওয়ার সুপারিশ করেছে। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার দুপুর 12টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্যরা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী প্রধান উপদেষ্টার কাছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন তুলে দেন। কমিশনের রিপোর্টে পুরো দেশকে 4টি প্রদেশে ভাগ করা, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর নিয়ে মেট্রোপলিটন সরকার গঠন, নতুন 2টি বিভাগ, প্রশাসনে অ্যাডমিন ক্যাডারের পদায়ন 50% নামিয়ে আনা, স্বাস্থ্য শিক্ষার জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে। আমরা সুপারিশগুলো করেছি, কিছু আছে স্বল্পমেয়াদী, আমরা যেগুলো মনে করছি 6 মাসের মধ্যে করা যাবে, আর মধ্যমেয়াদী 1 থেকে 2 বছরের মধ্যে দীর্ঘমেয়াদী সুপারিশ আছে যেগুলো পরবর্তীকালে ক্রমান্বয়ে দেখা যেতে পারে। একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন থাকা উচিত, যাতে করে মাঝে মাঝে এটা রিভিউ করা হয়, ইনস্টেড অফ সেটিং আপ এ কমিশন এভরি টাইম। আর আরেকটা হলো যে এই কমিশন যাতে এবারের যে কমিশনগুলোর রিপোর্ট এগুলো বাস্তবায়নের এই জিনিসটা তদারকি করতে পারে। এরপর প্রধান উপদেষ্টার কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান প্রতিবেদন তুলে দেন। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে সংবিধানের বিভিন্ন সংশোধনীর পরামর্শ রয়েছে এই রিপোর্টে। এছাড়া হাইকোর্টের বেঞ্চ বাড়িয়ে বিভাগীয় শহরে এবং ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলা পর্যায়ে নেওয়া, পুলিশের পরিবর্তে পৃথক মামলা তদন্ত সংস্থা গঠন করা, আদালত প্রাঙ্গণের বাইরে আইনজীবীদের রাজনীতি করা নিয়ে সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে প্রতিবেদনে। অ্যাডভোকেটসদের পলিটিসাইজেশন হয়েছে, তার রিফ্লেকশন নানা ধরনের কর্মকাণ্ডে এসে যায়। সেই জন্য অ্যাডভোকেটসদের আপনার কিভাবে ওই রাজনৈতিক কর্মকাণ্ড কোর্টের বাইরে যেন থাকে, সেটার জন্য আমরা কিছু সাজেশন দিয়েছি। যে সিদ্ধান্ত দিবে বিচার প্রক্রিয়া, সেটা মূলত নির্ভর করবে যে ম্যাটেরিয়াল গুলো প্রডিউস করা হচ্ছে কোর্টের সামনে, সেগুলো কালেকশনের দায়িত্ব, একটা বড় অংশের দায়িত্ব হচ্ছে বর্তমানে পুলিশের। তো সেখানে নানা ধরনের ইনফ্লুয়েন্স অভিযোগ আছে, যে কারণে পুলিশের তথা টোটাল বিচার প্রক্রিয়ার অ্যাকসেপ্টেবিলিটি, ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে। সেই জন্য আমরা একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করার কথা বলেছি। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কমিশনের এসব প্রতিবেদন নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর কথার মাধ্যমে একটা ডিসিশন হবে যে কতটুক রিফর্ম আসলে খুব দ্রুত করতে হবে, কতটুকু পরে করা যাবে। সেই ঐক্যমতের উপরে যতগুলো রিফর্ম, যে না এই যে ওনারা 5000 রিফর্মের কথা বলেছেন, তার মধ্যে 2000-এর ব্যাপারে সবাই ঐক্যমতে আসছেন। এই ঐক্যমত যেটা হবে, কনসেনসাসে যেটা রিচ হবে, সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। সংবিধান সংস্কার কমিশন সহ প্রধান 6টি সংস্কার কমিশনের মেয়াদ শেষ হবে 8 ফেব্রুয়ারি। এরপর থেকেই কাজ শুরু করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন হলে নাগরিকরা তাদের অধিকার ফিরে পাবে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে সবাই একমত হবে বলেও প্রত্যাশা তাঁর। জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তাইমুর রশিদের রিপোর্ট। জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই প্রতিবেদন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শুধু বাংলাদেশ নয়, উদাহরণ হয়ে থাকবে বিশ্বের জন্য। বলেন, গত 16 বছরে নাগরিক অধিকার বলে কিছুই ছিল না। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা, অবমাননার অভিজ্ঞতা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। তো আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে ঐকমত্য দরকার। আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব এবং রাজনৈতিক দলের হাতে দিয়ে দেব, সিভিল সোসাইটি অর্গানাইজেশনের কাছে দিয়ে দেব, যাতে করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো। কারণ আমরা মনে করছি আমাদের এখানে আমাদের মাথা নাড়ছি, আমাদের ভালো লাগছে, সবাই যেন এটা মাথা নাড়ে, যেটা ঠিক কথা বলেছেন, আমাদের তো প্রাণের কথাটা বলেছেন। আশা করি আমরা এটা সবাই একান্ত মনে এটা গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে। ধনী গরিব সবার জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার বিষয়টি কোনো ষড়যন্ত্র কিনা প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি জানান, আজ থেকে 2.5 বছর আগে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। সে সময় বিএনপি ছাড়া কেউ সংস্কারের কথা বলেনি। তারেক রহমান বলেন, সব শহীদদের আত্মার শান্তির জন্য নতুন গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত সংগ্রাম আন্দোলন অব্যাহত থাকবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিচার বহির্ভূত হত্যার শিকার ফেনীর সোনাগাজী উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে সোনাগাজী পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। শিক্ষা, চিকিৎসা, বিচার বিভাগ, কর্মসংস্থান সহ সব ক্ষেত্রে উন্নতির জন্য গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি। বলেন, আগামী দিনে দেশ যাতে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে সেজন্য 31 দফা ঘোষণা করেছে বিএনপি। সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা? যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা হচ্ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে, যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হয়, তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারেক রহমান। স্বৈরাচার মুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি যথাযোগ্য মর্যাদা দিতে হয়, তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে এবং যতদিন পর্যন্ত সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারেক রহমান জানান, বেগম খালেদা জিয়া দেশের মানুষের কর্মসংস্থান সহ সার্বিক উন্নয়নে কাজ করেছেন। খাল খননের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়িয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন তার দূরদর্শী চিন্তার ফসল। আপনাদের সকলকে, এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপির 31 দফা আগামী জাতীয় নির্বাচনের আগে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে হাজারীবাগে 31 দফা নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। এই সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নেতাকর্মীদের সামনে বিএনপির দেয়া 31 দফা পুরোটা পড়ে শোনান। বিএনপি নেতাকর্মীদের 31 দফা পড়তে এবং তা মনে প্রাণে ধারণ করতে প্রতিজ্ঞাবদ্ধ করান বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া সহ এই 31 দফাই হবে বাংলাদেশের একমাত্র মুক্তির পথ। কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। হাজারীবাগ থানা বিএনপির উদ্যোগে এই কর্মশালায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমরা অতীতে যারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতনকে আমরা ঘটিয়েছি এবং আগামী দিনে জনগণের রাজনীতি করার জন্য আমরা আজকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সুসংগঠিত হয়ে জনগণকে সংগঠিত করে আমাদের এই দফাগুলা হাজির করছি। আমাদেরকে এখন এই দফাগুলা খুব ভালোভাবে আমাদেরকে আয়ত্ত করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের আগে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে এটা খুব সহজভাবে আপনাদেরকে জনগণের মাঝে পৌঁছিয়ে দিয়ে আমাদের আগামী নির্বাচনের আগে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যদি আমরা সকলেই সচেষ্ট থাকি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় এবং সরকার গঠন করে বাংলাদেশকে যে অতর গহ্বরে খুনি হাসিনা নিয়ে গিয়েছিল সেখান থেকে উদ্ধার করে একটি শক্তিশালী সমৃদ্ধশালী রাষ্ট্র আগামীতে আমরা গড়ে তুলব। আমাদের বর্তমান সংবিধান সেখানে শাসন বিভাগ অর্থাৎ সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর একক ক্ষমতা। আমরা চাই প্রধানমন্ত্রী, ক্যাবিনেট, রাষ্ট্রের 3টি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে, সক্রিয়ভাবে ফাংশন করবে। এক বিভাগ আরেক বিভাগের উপর খবরদারি করবে না, সমন্বয় করবে, জনগণের স্বার্থ রক্ষা করবে, মানবিক বাংলাদেশ গঠন করবে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার 6 মাস আজ। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরাচারী হাসিনা সরকারের। পতনের পরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও তার সরকারের রাঘব বোয়ালরা। ছাত্রদের দাবির মুখে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাক স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম বর্তমান সরকারের বড় সাফল্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরপেক্ষ নির্বাচন চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। এক দফা দাবি, শেখ হাসিনার পদত্যাগ। 4 আগস্ট আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে রাজধানী থেকে গোটা দেশ। 5 আগস্ট ছাত্র জনতা সবার গন্তব্য ঢাকা। শেখ হাসিনার বাসভবন ঘেরাও। জনস্রোত জনপদ পেরিয়ে রাজধানীর প্রবেশ মুখে। অপ্রতিরোধ্য ছাত্র জনতা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে ঢাকায় প্রবেশ করে। আর মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই গণভবনে প্রবেশ করবে ছাত্র জনতা। ঠিক তখনই সেনাবাহিনীর হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে পালিয়ে যান তার মন্ত্রী, এমপি ও দলের অনেক গুরুত্বপূর্ণ নেতারা। হাসিনার পলায়নের পর বিক্ষুব্ধ জনতা গণভবনে প্রবেশ করে ভাঙচুর করে, প্রবেশ করে জাতীয় সংসদেও। এছাড়া আওয়ামী লীগের ধানমন্ডি ও কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেন ছাত্র জনতা। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই 8 আগস্ট ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় এসে রাষ্ট্র মেরামতে হাত দেন ইউনূস সরকার। সুশাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও বাক স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন নিয়ে স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম। 5 আগস্ট পরবর্তীতে আমরা বাংলাদেশে আর কিছু হোক বা না হোক আমরা কিন্তু এখন মুক্তভাবে কথা বলতে পারছি। একেবারে তো একটা সরকার নতুন আসার পরে সাথে সাথে তার রেজাল্ট পাবো সেটা কখনো এক্সপেক্ট করা উচিত না। বাক স্বাধীনতা, তারপর হচ্ছে আমাদের যে মৌলিক গণতন্ত্র, আমরা সবগুলি মনে হচ্ছে যে আমরা ফিরে পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসরদের অধ্যায় সমাপ্ত হয়েছে। দেশে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি তাদের। ছাত্রলীগের চ্যাপ্টার 5 আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে। একটা জায়গায় স্পষ্ট, হাসিনার পুনর্বাসন, ফ্যাসিবাদের পুনর্বাসন কোন রূপে, কোন মতের মাধ্যমে, কোন পথের মাধ্যমে, কোন ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে, কোন মিডিয়ার মাধ্যমে এ বাংলাদেশ আর কখনোই হতে দেওয়া হবে না।
স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে বাক স্বাধীনতা ও গণমাধ্যম মুক্ত হলেও জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়ায় ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সরকার বড় অর্জন, হ্যাঁ, যে আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিয়েছে। আপনার মিডিয়া এখন অনেক স্বাচ্ছন্দ্যে তাদের আপনার মতামতটা প্রকাশ করতে পারে, জনগণের মতামতটাকে তুলে ধরতে পারে। সরকারের দুটো বিষয়ে প্রথম কাজ করা উচিত ছিল, বিচার প্রক্রিয়া চলমান রেখে, বিচার প্রক্রিয়ার সাথে এগুলি আসলে সাংঘর্ষিক না, বিচার প্রক্রিয়া চলমান রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা, যেটা প্রত্যেকের জীবনকে আপনার সরাসরি ভাবে স্পর্শ করে। জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রায় ১৫০০ মানুষ নিহত এবং ৩০,০০০ আহত হন। বর্তমানে গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার ১০৮ জন দোষরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এ মাসের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। নতুন রাজনৈতিক দল গঠনের জনমত সংগ্রহ কর্মসূচি শুরু নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, ৫৩ বছরে রাজনৈতিক দলগুলো জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। নতুন দল জনগণের প্রতি দায় ও দরদের রাজনীতি করবে বলে জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। ২৪-এর অভ্যুত্থানের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে। নতুন প্ল্যাটফর্মে কারা থাকছে কিংবা কি ফরম্যাটে করা হবে নতুন দল, তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এবার নতুন রাজনৈতিক দল গঠনের জনমত সংগ্রহ কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত হলো সংবাদ সম্মেলন, যেখানে খোলাসা করা হলো সকল প্রশ্নের উত্তর। সাংবাদিকদের মুখোমুখি হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতারা। বলেন, গেল ৫৩ বছরে রাজনৈতিক দলগুলো জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। ২৪ পরবর্তী স্পিরিট ধারণ করে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে নতুন দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া এই যে ক্রমশ যেই আমাদের এই ভূখণ্ডের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং নতুন করে ২৪ পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফেসিবাদ উত্তর বাংলাদেশ, যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। জুলাই আন্দোলনে ফ্যাসিবাদকে হটাতে পারলেও এখনও বিভিন্ন জায়গায় তাদের বিচরণ রয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সব শ্রেণী পেশার মানুষকে নিয়েই গঠন করা হবে নতুন দল। জনসাধারণ যেভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সবার মতামতের ভিত্তিতে একটি সুন্দর রাজনৈতিক দল যে আকাঙ্ক্ষার ছিল, ৫ তারিখে মানুষ রাজপথে নেমে এসেছিল, তাদের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি। এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। কোনো কিংস পার্টি বা সরকারি সাপোর্টের দল, এই যে কনসেপ্টগুলো যাদের মাথা থেকে আসে, ওনাদের হয়তো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স রয়েছে। দলে যোগ দিতে হলে উপদেষ্টাদের অবশ্যই সরকারি পদ থেকে পদত্যাগ করে আসতে হবে বলে জানান ছাত্র নেতারা। আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয়, অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। নতুন দল গঠনের লক্ষ্যে অনলাইনে ১ লাখ এবং অফলাইনে ১ লাখ মানুষের মতামত নেওয়া হবে বলেও জানান ছাত্র নেতারা। মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনা ভারতে বসে কোনো রাজনৈতিক বক্তব্য কিংবা কর্মসূচি দিলে এর দায় দেশটির সরকারকে নিতে হবে বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, ফেব্রুয়ারি-মার্চ জুড়ে ছাত্র জনতা রাজপথে থাকবে, পাশাপাশি যে কোনো সময়ের জন্য তারা প্রস্তুত বলেও জানান তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জুলাই আগস্টে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সংকলন নিয়ে প্রকাশিত গ্রন্থ সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান বাংলা একাডেমিতে আহমেদ ফয়েজের গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে তাদের উপর চালানো নির্মম নির্যাতন ও গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন। আবারও বললেন, শেখ হাসিনাকে আইনগতভাবে ফেরত চাইবে তার সরকার। আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো,
সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে চাই। আমরা মাঠে আছি, ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে, রাজপথ তাদের দখলেই থাকবে। ফলে আমাদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ আমরা অব্যাহত রাখছি, আমরা জারি রাখতেছি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই আগস্টের পর্যাপ্ত ডকুমেন্টস রয়েছে তাদের হাতে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভয়ঙ্কর একটা গণহত্যা আমাদের উপর চাপিয়ে দিল, সেগুলো কিন্তু খুব ওয়েল ডকুমেন্টেড। কেউ এসে বলবে যে না আমি ওখানে এর মধ্যে আমি ছিলাম না, আমি এখন সাধু, যেটা 1971-এর পরে যে ঘটনাগুলো ঘটেছে ডকুমেন্টেশন নাই, মানুষজন পার পেয়ে গেছে। তো এইবার কিন্তু আমরা জানি কার কি রোল ছিল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনা দোসররা উপদেষ্টা পরিষদ ও প্রশাসনে থাকা সত্ত্বেও তাদের বাদ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সবখানে ফ্যাসিবাদের দোসরদের লোক রেখে সরকার কিভাবে সফল হবে সে বিষয়ে প্রশ্ন রাখেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনার সভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা। যারা রাতের আধারে কোচ বসিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের সাজা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সমালোচনা করে তিনি আরও বলেন, নিশিরাতের বিচারকদের বহাল রেখে আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিচার করা সম্ভব না। গণহত্যাকারী আওয়ামী লীগ এই দেশে দিয়ে আর রাজনীতি করতে পারবে না বলেও জানান তিনি। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সংসদ নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার দাবি জানান সালাউদ্দিন আহমেদ। সরিষার মধ্যে ভূত রেখে কখনো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সফল হতে পারবেন না। সুতরাং বিচার ব্যবস্থা হোক, প্রশাসন হোক, নির্বাচনী ব্যবস্থা হোক, সর্বত্র ফ্যাসিবাদের দোসরদেরকে আপনাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে এবং একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, সেই সরকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেন। বিভিন্ন আন্দোলন ইস্যুতে আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গুলশান পুলিশ প্লাজায় নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি জানান, নানামুখী আন্দোলনে সড়ক অবরোধ করায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, এতে জনমনে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলন দমাতে পুলিশ চড়াও হলে আবার পুলিশকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে উল্লেখ করে সকলকে নিজ নিজ ক্যাম্পাস বা জায়গায় আন্দোলন করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাস্তাঘাট ব্লক না করে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে, যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইতে পারে। তারপরে যদি তারা কোনো করতে চায়, তাদের স্কুলের মাঠ আছে, কলেজের মাঠ আছে, ওখানে তারা বলতে পারে। বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করবেন। কিন্তু সবারই কিন্তু একটা ধৈর্য আছে, মানে এক সময় কিন্তু সবাই ধৈর্যের বাঁধও কিন্তু ভেঙে যায়। পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 9 আসামি সহ সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই মামলায় 2019 সালে 3 জুলাই রায় দেন স্পেশাল ট্রাইব্যুনাল 3-এর ভারপ্রাপ্ত বিচারক ও পাবনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রুস্তম আলী। রায়ে 9 জনকে মৃত্যুদণ্ড, 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 13 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা সবাই বিএনপি, ছাত্রদল, যুবদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী। বুধবার এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ মোট 47 জনকে খালাস দেওয়া হয়। এদিকে হাইকোর্টে এই রায়ের ব্রিফিংকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ঈশ্বরদী থেকে আসা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর এই হামলা চালায়। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। এই ঘটনার প্রতিবাদে এনএক্স ভবনের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম, নতুন গ্যাস সংযোগে দাম বাড়ানো হবে এমন তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। উপদেষ্টা জানান, রোজার মাসে লোডশেডিং মুক্ত রাখার চেষ্টা করা হবে, তবে বিদ্যুৎ বিভ্রাট হবে না তার নিশ্চয়তা নেই। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। শীতের দিন প্রায় ফুরিয়ে এলো, সামনে আসছে রমজান। গ্রীষ্মে কৃষিকাজের সেচের জন্য বাড়ে বিদ্যুতের চাহিদা, কিন্তু তার বিপরীতে বিদ্যুৎ উৎপাদনে রয়েছে ঘাটতি। রমজান ও গ্রীষ্মের বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে বুধবার বিদ্যুৎ ভবনে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টার সাথে বৈঠক করেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। রোজার মাসকে সম্পূর্ণভাবে লোডশেডিং মুক্ত রাখতে। তো এখানে লোডশেডিং মুক্ত মানে কিন্তু যে এমন না যে কোথাও কোনো বিদ্যুৎ বিভ্রাট হবে না, কারণ বিদ্যুৎ বিভ্রাট নানা কারণে হয়। কোনো একটা ডিস্ট্রিবিউশন লাইনের সমস্যার জন্য হয়, কোনো একটা কি বলে যে ট্রান্সমিশন লাইনের সমস্যার জন্য হয়। কুলিং লোড যদি আমরা করতে পারি, কমাতে পারি, 2000 মেগাওয়াটও যদি আমরা কমাতে পারি, তাহলে আপনি দেখবেন যে আমাদের এটাও লার্জলি ফ্রি থাকবে। তিনি আরও জানান, গ্যাস ভিত্তিক বিদ্যুতের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কোনো পাওয়ার প্ল্যান্ট নবায়ন হবে না। ব্যয় সংকোচন করে এটা করার চেষ্টা করতেছি, এবং অন্তত এই যে মানে এখন ইমিডিয়েটলি আমাদের বাড়ানোর কোনো বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। যারা গ্যাসের নতুন সংযোগ নেবেন বা যারা কি বলে যে অতিরিক্ত লোড চাইবেন, তাদের ক্ষেত্রে এই বাড়তি যেটা বিআরসি সিদ্ধান্ত নেবে সেইটা প্রযোজ্য হবে। রমজানে মার্কেটগুলোতে আলোকসজ্জা নিরুৎসাহিত করছে সরকার, তবে রাত 8টার মধ্যেই দোকান বন্ধ করতে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলেও জানান উপদেষ্টা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিদ্যুতে দায়মুক্তি আইন বাতিল, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ সহ জনবিরোধী সব প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। অধ্যাপক ডক্টর আনু মোহাম্মদ বলেন, হাসিনা সরকারের নিজেদের ব্যক্তিদের পকেট ভারী করতে গিয়ে একের পর এক দেশ বিরোধী প্রকল্প ও চুক্তি গ্রহণ করেছে। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আকাশের মতে, জ্বালানি খাত খুব বিপদের মধ্যে রয়েছে। দেশীয় শিল্পকে বাঁচাতে হলে জ্বালানি খাতকে সঠিক পথে আনতে হবে। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। 2010 সালে বিদ্যুৎ জ্বালানি খাতে দায়মুক্তি আইনের পর বড় ধরনের আলোচনায় আসে পরিবেশ বিধ্বংসী রামপালে তাপবিদ্যুৎ প্রকল্প। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিবাদকে পাত্তা না দিয়ে শেখ হাসিনা সরকার 2016 সালে সুন্দরবনের পাশে তাপবিদ্যুৎ নির্মাণ কাজ শুরু করে, যা উৎপাদনে আসে 2022 সালে। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ডিআরইউতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অভিজ্ঞতা কি বলে শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগীরা তুলে ধরেন পরিবেশের ক্ষতির বিষয়। আপনি যে দেখবেন যে আমাদের ওখানে টোটাল কোনো মাছ নাই। আপনি নদীতে গেলে সারাদিন যদি আপনি মাছ ধরার চেষ্টা করেন, আপনি 200 গ্রাম মাছ আহরণ করতে পারবেন না। আমাদের পুরোপুরি পটুয়াখালী জেলাটাই নারকেল গাছের দিকে তাকালে তার পাতাগুলো কালো দেখা যায়। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, শেখ হাসিনা একগুঁয়েমিতে দেশি বিদেশি সকল গবেষণা ও পরিবেশবাদীদের আন্দোলন উপেক্ষা করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। সেই সময় সরকার এত অনমনীয় ছিল, এত একগুঁয়ে ছিল, তারা করবেই এই সমস্ত। এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতই দৃঢ় প্রতিজ্ঞ যে তার কথাবার্তার মধ্যে কোনো খেই ছিল না। যেমন তিনি যুক্তি দিতেন যে কয়লা ভিত্তিক বিদ্যুতে অসুবিধা কী, কয়লা দিয়ে তো মানুষের উপকার হয়, কয়লা দিয়ে আমরা ছোটোবেলায় দাঁত মারছি, কয়লাতে কী ক্ষতি, কয়লাতে কোথায় ক্ষতি। এবং তার মানে হচ্ছে তিনি তার হয় ধারণা নাই কিংবা মানুষকে বোকা বানানোর জন্য তিনি কাঠ কয়লা এবং খনিজ কয়লা দুটা যে আলাদা, খনিজ কয়লাতে কেউ দাঁত মাজলে তো সেই দাঁত বলে কিছু থাকবে না। আগের সরকারের মনোযোগ ছিল জ্বালানি খাতকে ব্যয়বহুল করার দিকে, বলেন অধ্যাপক এম আকাশ। আমরা কিন্তু খুব বিপদের মুখে আছি। আমাদের দরকার খালি বিদ্যুৎ না, সাশ্রয়ী দামে বিদ্যুৎ, কম্পিটিটিভ দামে বিদ্যুৎ এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ। বিদ্যুতের মানে এমন কারখানা তৈরি করেছি যেটা আমরা ব্যবহার করছি না, তাহলে ওই ইনভেস্টমেন্টটা তো টোটালি লস, ওটা তো ডেড ওয়েট লস। মানে ওটার থেকে কোনো উৎপাদনও হবে না, কিছুই হবে না, কোনো বেনিফিটই হবে না, অথচ আমাদের টাকা দিয়ে যেতে হবে। তো এইটা তো একটা অসম্ভব ব্যাপার। এলএনজি জ্বালানি খাতকে ব্যয়বহুলের দিকে নিয়ে যাচ্ছে।
তাই দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধান বাড়ানোর বিকল্প নেই বলছেন আলোচকরা। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 24-এর শহীদরা বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ চেয়েছিল। বাংলাদেশে যদি আবারও দুর্নীতি দুঃশাসন চলে তাহলে শহীদদের আত্মা কষ্ট পাবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামীর উদ্যোগে 24-এর রক্তস্নাত গণ অভ্যুত্থানের শহীদদের তথ্য সম্মিলিত দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের কাছে মুক্তিকামী সকলেই ছিলেন মজলুম। 24-এর শহীদ ও আহত পরিবারগুলোর হতাশা কিছুটা দূর করতে অসম্পূর্ণ রেখে এই শহীদ স্মরণিকা প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করে জামায়াতের আমির বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলের মধ্যে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার আহ্বানও জানান। দেশ আমাদের সকলের, যে কথাটা আমরা সবসময় বলে আসি, কিন্তু দেশের পাহারাদারি করার দায়িত্ব নির্বিশেষে সকল নাগরিকের। এই কাজ কিছু লোক করে, আবার কিছু লোক নাগরিকের শান্তি কেড়ে নেওয়ার জন্য অপকর্মে লিপ্ত হয়। অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা করে। একসময় তারা অধিকারের মতো মনে করে, আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে, নিজেরা রাজা হয়ে বসে। কিন্তু গাছের গোড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হয়, ওই ডালে ডালের রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায়। সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলান বলেছেন, দেশটিতে আশ্রয় নেওয়া ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না, তবে তাদের বৈধ করার জন্য বাংলাদেশের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের সময় মাতারবাড়ি বন্দর ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে সৌদি আরব বিনিয়োগ করবে বলে জানান তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলান বলেছেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য, সংস্কৃতি, পর্যটন, নিরাপত্তা ও সামরিক খাতে দুদেশের সম্পর্ক আরও বাড়বে বলে জানান তিনি। বলেন, এ লক্ষ্যে দুদেশের মধ্যে আলাপ আলোচনা অব্যাহত আছে। সৌদি দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে বিনিয়োগের কথাও বলেন তিনি। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে ৬৯,০০০ রোহিঙ্গা গিয়েছে। আমরা তাদের ফেরত পাঠাবো না, তাদের আমরা বৈধ করতে চাই। এ নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা চলছে। বিভিন্ন সময় সৌদি আরবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে না বলে জানান তিনি। দাভোসে প্রধান উপদেষ্টার সাথে বিনিয়োগ নিয়ে সৌদি কর্তৃপক্ষের আলোচনা হয়েছে। মাতারবাড়ি বন্দর ব্যবস্থাপনায় এবং জ্বালানি খাতে আমাদের দুটি কোম্পানি বিনিয়োগ করবে। কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পাঠানো ১০০ টন খেজুর রোহিঙ্গা সহ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে বলে সৌদি রাষ্ট্রদূত জানান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিশুদ্ধ অঞ্চল পরিকল্পনা ড্যাপকে সম্পূর্ণ বেআইনি দাবি করে এটি সংশোধন ও ইমারত নির্মাণ বিধিমালা চূড়ান্ত করতে সরকারকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে রিহ্যাব। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে সব পক্ষকে নিয়ে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আবাসন খাতের মালিকরা। বুধবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। তার দাবি, নতুন ড্যাপে ভবনের আয়তন ও উচ্চতা কমানোর ফলে নতুন প্রকল্প প্রায় শূন্যের কোটায়, নতুন বিনিয়োগ প্রায় বন্ধ। রিহ্যাব নেতাদের দাবি, নতুন ড্যাপের কারণে ঢাকা মহানগরের ৮০% অপরিকল্পিত থেকে যাবে। এর ফলে শহর পরিণত হবে মরণ ফাঁদে। বৈষম্যমূলক এই ড্যাপের জন্য কিছু পরিকল্পনাবিদ নিজেদের স্বার্থ হাসিলে মায়া কান্না করছেন বলে জানান রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ। একটি মহলের ছত্রছায়ায় তৈরি ড্যাপ এর বাস্তবায়ন হলে শিগগির এর প্রভাব নগরবাসী হাড়ে হাড়ে টের পাবে বলেও মন্তব্য করেন রিহ্যাব নেতারা। আগামী ১৫ দিনের মধ্যে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়ন করতে হবে। কোনো ধরনের কোনো সময় ক্ষেপণ এবং টালবাহানা চলবে না। এই সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে জমির মালিকগণ সহ অংশীজনদের সাথে নিয়ে কঠোর আন্দোলন শুরু করা হবে। আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমরা প্রত্যাশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে উল্লেখিত সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
প্রধান উপদেষ্টার কাছে 2 সংস্কার কমিশনের প্রতিবেদন, দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ বাস্তবায়নে দরকার ঐক্যমত, বললেন ডক্টর ইউনূস। সংস্কার বিষয়টি ষড়যন্ত্র কিনা প্রশ্ন তারেক রহমানের, নতুন গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। গণ অভ্যুত্থানের 6 মাস, ফ্যাসিবাদ বিরোধী শক্তি নিয়ে এ মাসেই আসছে নতুন রাজনৈতিক দল, ফেব্রুয়ারি মার্চ জুড়ে রাজপথে থাকবে ছাত্র জনতা। উপদেষ্টা পরিষদ ও প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা, মন্তব্য বিএনপি নেতাদের। আন্দোলন ইস্যুতে আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের শেষ সীমায়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাবনায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহ সব আসামি খালাস, রায় ঘিরে হাইকোর্টে সাংবাদিকের মারধর। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।